আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা একটু ব্যতিক্রম, যেখানে একজন বড় বোনের মৃত্যুর পরেও তার মা হারা ছোট ভাইটির সাথে থাকতে হয়। ঘটনাটি হচ্ছে 1980 সালে কোরিয়ায় ঘটে যাওয়া একটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে নির্মিত কাহিনী। এই মুভিটি 2023 সালে নির্মিত হয়েছে। তাহলে চলুন দেখে আসি সেই গল্পটি। ছেলেটির সাথে কেন এমনটি হয়েছিল, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত জানতে হলে দেখতে থাকুন মিরাকেল লেটার টু দ্য প্রেসিডেন্ট মুভিটি। আমাদের মুভির প্রধান চরিত্র জুনকে দেখানো হয়, আর এই মেয়েটি হচ্ছে জুনের বোন কিয়াং। জুনের গণিত পরীক্ষার রেজাল্টের জন্য স্কুলের বারান্দায় অপেক্ষা করছিল। সেখানে একজন মহিলা কিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলে, আমি 12 পর্যন্ত পড়েছিলাম। মা মারা যাবার পর আর পড়াশোনা করা হয়নি, কারণ আমার ছোট ভাই আর বাবার খেয়াল রাখতে হয়। এরপর তারা ট্রেনে করে গ্রামে ফিরছিল। তখন কিয়াংয়ের হাতে একটা টফি দেখে সেখানে থাকা একজন বৃদ্ধ লোক জিজ্ঞাসা করে, এটা কিসের টফি? তখন কিয়াং বলে, আমার ভাই পুরো এই শহরের মধ্যে গণিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই হাততালি দিয়ে জুনকে অ্যাপ্রিসিয়েট করে। এতে করে কিয়াং অনেক প্রাউড ফিল করে। এরপর সবাই ট্রেন থেকে নেমে গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল, কারণ তাদের গ্রামে ট্রেনের জন্য কোনো রেল স্টেশন নেই। তাই তাদেরকে আগের স্টেশনে নেমে গ্রাম পর্যন্ত হেঁটে যেতে হয়। তাদের এই টানেলের ভিতর দিয়ে হেঁটে এরপর একটা লম্বা ব্রিজ পার করে তাদের গ্রামে যেতে হয়। আর এটাই হচ্ছে তাদের গ্রামে যাওয়ার একটি মাত্র রাস্তা। টানেল পার হওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে। এরপর সবাই নিরাপদ জায়গায় এসে দাঁড়ায়। এরপর সিন আমাদেরকে 6 বছর পরের কাহিনী দেখানো হয়। দেখা যায় জুন প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লিখছিল, কারণ তাদের গ্রামে রেল স্টেশন না থাকার কারণে তাদের কিরকম সমস্যায় পড়তে হয়, এতে করে সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হয় তা নিয়েই একটি চিঠি লিখছিল। এর পরের দিন ভোরবেলা জুন ও কিয়াং বেরিয়ে পড়ে, কারণ আজ হচ্ছে জুনের হাই স্কুলের প্রথম দিন। সে শহরে একটি স্কুলে ভর্তি হয়েছে। তাদের গ্রামে রেল স্টেশন না থাকায় তাদের অনেকটা পথ হেঁটে যেতে হয়। তাই তারা সকাল সকাল টানেলের মধ্যে দিয়ে হেঁটে পাশের গ্রামের স্টেশনে চলে আসে। এরপর জুন সেখান থেকে ট্রেনে উঠে পড়ে। আর ট্রেন চালক ছিল জুন ও কিয়াং এর বাবা। কিয়াং তার বাবাকে ইশারা করে ডাকতে থাকে, কিন্তু সে তার ডাকে সাড়া দেয় না। এই বিষয়টি আমরা গল্পের সামনেই বুঝতে পারবো। এরপর তারা ট্রেনে যাত্রা শেষ করে এরপর সাইকেলে করে বেশ কয়েকটা পথ পাড়ি দেয়। এরপর অবশেষে স্কুলে গিয়ে পৌঁছায়। জুন তার সাইকেল নিয়ে সরাসরি মাঠে ঢুকে পড়ে। এরপর তার উচ্চতা অনুযায়ী তাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার এই অদ্ভুত আচরণ দেখে সেখানে থাকা সবাই হাসি ঠাট্টা করতে থাকে। অন্যদিকে দেখা যায় তাদের পাশের স্টেশনে পর্যাপ্ত পরিমাণ যাত্রী না থাকার কারণে তাদের পাশের গ্রামের স্টেশনও বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। সবাই বলাবলি করে তাহলে তাদের শেষ পরিণতি কি হতে পারে, কারণ শহরে যাবার জন্য এই রেলপথই ছিল তাদের একমাত্র রাস্তা। একদিন স্কুলে যাবার সময় জুন রেল স্টেশনে আসে। তখন একজন লোক বলে, এই স্টেশন কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন সেখানে থাকা একজন মহিলা বলে তার বাচ্চাকে শহরের স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য। এরপর সেই বাচ্চাটিকে স্কুল বাসে উঠিয়ে দিতে আসে। এতে করে জুনের স্কুলে যেতে অনেক লেট হয়ে যায়। সেই দিন আবার তাদের স্কুলের গণিত টেস্ট ছিল, কিন্তু তার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। সে খুব দ্রুত কোশ্চেন সলভ করতে থাকে। গণিতে তার এই এক্সপিরিয়েন্স দেখে সেখানে থাকা টিচার পুরো অবাক হয়ে যায়। এরপর সময় শেষ হলে রাহি নামে একজন স্টুডেন্ট ওয়েমার কালেক্ট করতে আসে। এরপর রাহি বলে, তুমি ওয়েমার শিটের অ্যান্সার তুলনি। তখন জুন কলম দিয়ে একটা লম্বা টান দেয়। এরপর ওয়েমার শিটটা রাহিকে দিয়ে দেয়। রাহি এই দেখে পুরোই শক হয়ে যায়। মেয়েটা একটু বোকাশোকা টাইপের ছিল। সে তার বান্ধবীকে বলে, আমার মনে হয় জুন ছেলেটা অনেক জিনিয়াস। আমার কাছে তার কিছু প্রমাণ রয়েছে। আমি যখন তাকে হাত দেখাতে বলি তখন সে তার হাত এইভাবে দেখায়। এরপর যখন তাকে নখ দেখাতে বলি তখন সে তার হাত এমন করে নখ দেখায়। আসলে সে একজন জিনিয়াস, কারণ জিনিয়াসরা খুব শর্টকাট কাজ করে। এরপর দেখতে পাই জুন যখন লাইব্রেরিতে পড়তে যায়, রাহি এসে তার সামনে বসে পড়ে। এরপর তার দিকে তাকিয়ে থাকে। এতে করে জুন অনেক বিরক্ত হয়। জুন তখন অন্য টেবিলে গিয়ে বসে। সেখানে রাইও দৌড়ে এসে টেবিলে গিয়ে বসে পড়ে। তখন রাই বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এই কথা শুনে জুন পুরো অবাক হয়ে যায়। জুন তখনই সেই স্থান তারা
তাড়াতাড়ি ত্যাগ করে। এর পরের দিন জুন একটা লেটার পোস্ট করতে যায়, তখন সেখান দিয়ে রাই যাচ্ছিল। তখন সে দেখে জুন একটি লেটার পোস্ট করছে। রাই তখন ভাবে হয়তো জুনের কোনো গার্লফ্রেন্ড রয়েছে। এরপর সে ক্লাসের ফাঁকে জুনের ব্যাগ চেক করতে যায়, তখন দেখতে পায় সে প্রেসিডেন্টের কাছে একটা চিঠি লিখেছে। তখন জুন এসে তাদের ধরে ফেলে। এরপর জুন তাদেরকে তার পিছু করতে নিষেধ করে। এরপর জুনের গণিত টিচার জুনকে কতগুলো বই দেয় আর বলে তাকে এই গণিতগুলো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। এরপর রাতেবেলা বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। এরপর জুনকে তার সাথে শহরে যেতে বলে। জুনের বাবা আরও বলে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা বন্ধ করতে, কারণ তাদের গ্রামে কখনোই রেল স্টেশন তৈরি হবে না। এরপর পাশের স্টেশনও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে জুন খুব রেগে যায়। সে বলে সে এখানেই থাকবে আর যে কোনো মূল্যেই এখানে রেল স্টেশন তৈরি করেই ছাড়বে। এরপর তার বাবা তাকে কিছু টাকা দিয়ে চলে যায়। পরের দিন জুন স্কুলে যাচ্ছিল, তখন রাহি এসে বলে তোমার চিঠিতে অনেক বানান ভুল হয়, আমি তোমাকে সাহায্য করতে পারি প্রেসিডেন্টের কাছে চিঠি লেখার ক্ষেত্রে, কারণ আমার বাবা একজন পলিটিশিয়ান। এই কথা শুনে জুন রাজি হয়ে যায়। এরপর থেকে রাহি জুনকে চিঠি লিখতে শেখায়। চিঠি লিখতে শেখানোর চাইতে বেশিরভাগ সময় রাই জুনকে নিয়ে ঘুরে বেড়ায়, এমনকি জুনকে তার ছবি এঁকেও দিতে বলে। জুন বলে ছবি আঁকা রেল স্টেশন পুরোটাই ভিন্ন জিনিস, রাহি হয়তো নিজের স্বার্থে ব্যবহার করছে আমাকে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু পরবর্তীতে রাহি জুনকে চিঠি লিখতে সাহায্য করে। এরপর তারা দুইজনই দুইটি চিঠি পোস্ট করে। এরপর জুন তার গ্রামের সমস্যাগুলো রাহিকে বলে। এরপর জুন বলে তাদের শহরে আসতে হলে একটা টানেল আর একটা ব্রিজ পার হয়ে আসতে হয়, যেটা তাদের জন্য খুবই বিপজ্জনক। রাহি বলে টানেলের জন্য এমন কিছু তৈরি করা উচিত যাতে করে বোঝা যায় টানেলের মধ্যে দিয়ে ট্রেন আসবে কি না। রাহির এই আইডিয়া শুনে জুনের খুব পছন্দ হয়। এরপর রাতেবেলা জুন একটি ডিভাইস তৈরি করতে শুরু করে। তখন সেখানে কিয়াং এসে খুব বিরক্ত করে, বারবার এই ডিভাইসের কথা জিজ্ঞাসা করে, কিন্তু জুন ব্যস্ত থাকার কারণে তার কোনো কথাই উত্তর দিচ্ছিল না। এই কারণে কিয়াং রাগ করে এক কোনায় বসে থাকে। এরপর কিয়াং এর মন খারাপ দেখে জুন বাধ্য হয়ে সবকিছু বলতে হয়। জুন তার ডিভাইসটি টানেলের মধ্যে বসায়। এরপর গ্রামের সবাইকে বিষয়টি বুঝায় ডিভাইসটি কিভাবে কাজ করবে। তার এই বুদ্ধিমত্তা দেখে সবাই তাকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানায়। এরপর জুন তার বাড়ি ফিরে ঘর পরিষ্কার করছিল, তখনই সে একটা গণিত বই দেখতে পায় যেটা তার গণিত টিচার দিয়েছিল। এরপর জুন সারা রাত ধরে সেই অঙ্কগুলো সলভ করে তার টিচারের কাছে নিয়ে যায়। টিচার সমাধান করা দেখে আরো কিছু বই দেয়। এতে করে জুন পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। তখন সেখানে কিয়াং চলে আসে আর বলে তুমি রাহির সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে উঠেছো, তুমি চাইলে তাকে এইখানে মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসতে পারো। এরপর জুন সেখান থেকে উঠে চলে যায়। এরপর লাইব্রেরিতে জুন আর রাহি গল্প করছিল, তখন একে অপরকে তাদের স্বপ্নগুলো সম্পর্কে বলছিল। তখন জুন বলে সে গণিত নিয়ে পড়াশোনা করতে চায় আর মহাকাশ সম্পর্কে তার অনেক জ্ঞান আছে, কিন্তু তার এই স্বপ্নটি হয়তোবা কখনো পূরণ হবে না। তখন রাহি বলে তুমি খুবই ইন্টেলিজেন্ট, সিউল শহরের কোনো বড় কলেজে ভর্তি হওয়া, তুমি চাইলে আমরা দুইজনই একই সাথে ভর্তি হতে পারি। রাহি বলে আমার স্বপ্ন হচ্ছে তোমার স্বপ্ন পূরণ করা আর তোমাকে সাহায্য করা। এই কথা বলে সে তাকে কিছু বই পড়তে দেয়। বইগুলো ছিল সব লাভ স্টোরির। রাতেবেলা জুন বাসায় এসে সেই বইগুলো পড়তে থাকে। তখনই সেখানে কিয়াং এসে পড়ে এবং হাতে নাতে ধরে ফেলে। তখন জুন বলে এই বইগুলো তাকে রাহি দিয়েছে। তখন কিয়াং তাকে টিচ করতে শুরু করে। কিয়াং বলে তাহলে তুমি রাহির সাথে ডেট করছো? তখন জুন বলে সে আমার ক্লাসমেট ও বন্ধু, তাছাড়া আর কিছুই না। এরপর কিয়াং তাকে একটা শার্ট ধরিয়ে দেয় আর বলে তুমি রাহির সাথে দেখা করতে গেলে এই ধরনের শার্ট পরবে, এতে করে তোমাকে খুব হ্যান্ডসাম লাগবে। কিন্তু দেখা যায় জুন যখন রাহির সামনে যায় তখন রাহি বলে তুমি হয়তো ভুলবশত তোমার বাবার শার্টটি পরে এসেছো। এতে করে জুন অনেক লজ্জা পায় আর দেখা যায় ধীরে ধীরে জুন রাহিকে পছন্দ করতে শুরু করে। একদিন লাইব্রেরিতে বসে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছিল, তখন রাহির মাথায় একটা আইডিয়া আসে, তুমি প্রেসিডেন্টের কাছে চিঠি না লিখে সরাসরি দেখা করতে পারো, তাহলে তোমাকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আর সেখানে চ্যাম্পিয়ন হলেই তুমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারবে। আর এই চ্যাম্পিয়নশিপ ট্রফিটা প্রেসিডেন্ট নিজের হাতেই দিয়ে থাকে। এরপর দুইজন দ্রুত প্র্যাকটিস শুরু করে দেয়। এরপর রাহি তাকে কিছু সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন করে, কিন্তু জুন একটা প্রশ্নেরও সঠিক
সঠিক উত্তর দিতে পারছিল না, কিন্তু জুনকে কঠিন থেকে কঠিনতম গণিত 1 সেকেন্ডে দিতে পারে। এরপর রাহি তাকে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে, আর এই কম্পিটিশনের পুরো পুরস্কার প্রেসিডেন্ট নিজেই দিবে। এই কথা শুনে জুন অনেক খুশি হয়ে যায়। এর কিছুদিন পর সে এক্সাম দিতে চলে যায়। এক্সাম দেওয়ার মাঝে সে হল থেকে বের হয়ে যায়, কারণ তার ওয়াশরুমে যেতে হবে। এই কথা শুনে রাহি তার উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু দেখা যায় সেই কম্পিটিশনে জুনই ফার্স্ট হয়েছে। টিচার বলে কোনো এক কারণে প্রেসিডেন্ট আমাদের কলেজে আসতে পারবে না, তাদের পুরস্কারটা অন্য কেউ দিয়ে দিবে। এতে করে জুনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর রাহির মাথায় আবার একটা আইডিয়া আসে, আমরা প্রেসিডেন্টের কাছে প্রতিনিয়ত চিঠি না লিখে আমরা চলো সিউল শহরে চলে যাই, সেখানে হয়তো আমাদেরকে লাথি মেরে বের করে দিবে। আমরা চেষ্টা করব তার সাথে দেখা করার। রাহির এই আইডিয়া শুনে জুন রাজি হয়ে যায়। তখন তারা দুইজন সিউল শহরের জন্য বেরিয়ে পড়ে। বাস কিছু দূর যাবার পর জুনের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এতে করে তাদের এই প্ল্যানটাও বেচতে চলে যায়। এরপর লাইব্রেরিতে বসে রাহি বলে, তুমি চিঠি লিখে যাও, এটাই আমাদের জন্য বেস্ট অপশন, এছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। রাহির খুব বোরিং ফিল করছিল। এরপর রাহি জুনকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় মুভি দেখার জন্য। এরপর তারা দুইজন অ্যাডাল্ট সিন দেখতে থাকে। দুইজনের মধ্যে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তখনই সেখানে রাহির মা বাড়িতে চলে আসে। এরপর জুনকে রাহি তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু জুন সেখানে আনইজি ফিল করছিল, তাই সে সেখান থেকে পালিয়ে চলে আসে। এর পরের দিন রাহি স্কুলে না আসায় জুন খুব চিন্তায় পড়ে যায়। জুন ভাবে হয়তো গতকাল বিষয়টা রাহির বাবা জেনে গিয়েছে, তাই সে রাহির পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তখনই সেখানে প্রিন্সিপাল তাকে ডেকে পাঠায়। দেখতে পায় রাহির সাথে তার বাবাও সেখানে এসেছে। রাহির বাবাকে দেখে ভয়ে বলতে থাকে, কাল আমরা শুধু মুভি দেখেছি, আমরা দুইজন দুইজনকে কোনো টাচ করিনি। তখন প্রিন্সিপাল বলে, রাহির ফ্যামিলি সিউল শহরে শিফট হতে যাচ্ছে, তাই তোমাকেও সেখানে নিয়ে যেতে চায়। এরপর সিউল শহরের গণিত কলেজের তোমাকে ভর্তি করিয়ে দিবে। জুন বোকা হয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এরপর বাড়ি ফিরে সে তার বোনকে সবকিছু খুলে বলে। কিয়াং বলে তার সিউল শহরে চলে যাওয়া উচিত, কারণ তার পড়াশোনা করে সাকসেস হতে হবে, তাহলেই সে রেল স্টেশনে তৈরির কাজটা করতে পারবে, আর এটা করা তার জন্য খুব সহজ হয়ে উঠবে। এই কথা আলোচনা করার জন্য সে তার বাবার কাছে চলে যায়, কিন্তু জুনের বাবা কোনো এক কারণে খুব ব্যস্ত ছিল, তাই ছেলেকে সে সময় দিতে পারে না। বাড়ি ফেরার পর জুন দেখতে পায় তার ডিভাইসটি ঠিকমতো কাজ করছে না। এই কারণে একজন মহিলা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। মহিলাটির একটা বাচ্চাও রয়েছে, আর এই বাচ্চাটাকে দেখে জুন চিনতে পারে, কারণ এই বাচ্চাটিকে একদিন স্কুলে বাসে তুলে দিয়েছিল। তার এই ডিভাইসটির কারণে এই ছোট বাচ্চাটি তার মাকে হারিয়েছে। এতে করে জুন প্রচন্ড ভেঙে পড়ে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি গল্প দেখানো হয়, যেটা আমরা প্রথম সিনেই দেখেছিলাম। যেদিন জুন গণিত চ্যাম্পিয়ন হয়ে টানেলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, এতে করে হঠাৎ ট্রেন চলে আসায় তারা দৌড়ে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ায়, কিন্তু তখনই ট্রফিটি পড়ে যেতে নেয়, যেটা ধরতে গিয়ে কিয়াং পা স্লিপ করে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় জুনের সেই ট্রফিটি, কারণ কিয়াং সেই দিন মারা গিয়েছিল। এই জন্যই সেদিন ট্রেন স্টেশনে কিয়াং হাত দিয়ে ইশারা করলেও কিয়াং এর বাবা তার ইশারা দেখতে পায় না। তার বাবা প্রচন্ড কষ্টে তার বাবা সুইসাইড করতে নেয়। এরপর জুনের কথা চিন্তা করে তার বাবা সেখান থেকে ফিরে আসে। জুন তার বোনকে অনেক ভালোবাসে, কারণ ছোট থেকে মাহারা ছেলেটাকে তার বোন যত্ন সহকারে লালন পালন করে বড় করেছে। এরপর জুন সেই ট্রফিটি নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে তার বোন মারা গিয়েছিল। এর কিছুক্ষণ পর জুন দেখতে পায় তার ট্রফিটি আগের জায়গায় রাখা রয়েছে। তখন কিয়াং বলে, তুমি ট্রফিটি ফেলে দিলে কেন? এটা দেখে জুন প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর জুন তাকে ছুঁয়ে দেখে আর তাকে ধরে কান্না শুরু করে দেয়। জুন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার সব কথাই শুনবো, আমি ভালোভাবে পড়াশোনাও করব, কিন্তু তুমি আমাকে ছেড়ে প্লিজ কোথাও যেও না। তখন কিয়াং বলে, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এর পরের দিনই জুনের বাবা তাদের বাড়িতে আসে আর জুনকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু জুন বলে সে কোথাও যাবে না, তার বোনের সাথে এখানেই থাকবে। এরপর তার বাবা তার সাথে অনেক জোরাজোরি করে, কিন্তু জুন কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। জুনের বাবা অনেকবারই বলে কিয়াং মারা গিয়েছে, কিন্তু জুন কোনোভাবেই বিশ্বাস করে না। এরপর তার বাবা একাই সেখান থেকে চলে যায়। এরপর থেকে তার বাবা মাঝে মাঝে আসে, তার
খোঁজ খবর নেয়ার জন্য আর চলার জন্য বেশ কিছু টাকা তাকে দিয়ে যায়। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। আর জুন ও রাহি সিউল শহরে কলেজে শিফট হবে। রাহি তাকে অনেকবার কল করে, জুন তার কল রিসিভ করে না। রাহি সারাদিন তার জন্য অপেক্ষা করে, একটা সময় বাধ্য হয়ে চলে যায়। দেখা যায় এইসব জুন দূর থেকে দেখছিল। রাহির সাথে সে সিউল শহরে যায়নি, সে চায় তার গ্রামে আগে একটি রেল স্টেশন তৈরি করবে, এরপর যেখানে যাওয়ার যাবে। এরপর জুন বাড়ি ফেরার পথে সে ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, যার মা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ছোট্ট মেয়েটিকে এই বৃষ্টির মধ্যে একা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। জুন বলে, আমার ডিভাইসটির কারণেই তোমার মা মারা গিয়েছে, আর এই সব কিছুর জন্য আমি দায়ী। এই বলে সে কান্না করতে থাকে। এর কিছুদিন পর তার কাছে প্রেসিডেন্টের কল আসে। এই খবরটা সবাইকে জানায়। জুনকে বলা হয়েছে অলিম্পিক খেলার পর তাদের গ্রামে রেল স্টেশনের নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু জুন এতদিন অপেক্ষা করতে চায় না, তাই আমি নিজেই স্টেশন নির্মাণের কাজ শুরু করব। পরের দিন থেকেই জুন কাজে লেগে পড়ে। আর জুনের সঙ্গী হিসাবে ছিল সেই বাচ্চা মেয়েটি। রাতে বাড়ি ফিরে জুন দেখতে পায় রাহি তার জন্য একটি পার্সেল পাঠিয়েছে, যার মধ্যে ছিল তার নিজের তোলা একটি ছবি আর ছিল একটি ক্যাসেট, যেখানে তার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে। যেটা শুনে কিয়াং বুঝতে পারে রাহি জুনকে প্রচন্ড ভালোবাসে। পরের দিন জুন আবারও কাজে লেগে পড়ে। এরপর তার সাহায্য করার জন্য দুইজন এগিয়ে আসে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় গ্রামের সবাই তাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। এরপর তারা দিনরাত কঠোর পরিশ্রম করে রেল স্টেশনটি তৈরি করে ফেলে। জুনকে একটা নিউজ পেপারের অফিসে ডাকা হয়, আর রিপোর্টার বলে জুন একটি অসাধ্য সাধন করেছে। তার একা চেষ্টায় এই রেল স্টেশনটি তৈরি হয়েছে। তার এই মহৎ কাজকে সবার সামনে তুলে ধরতে চায়, কিন্তু জুন তাকে কিছুই বলে না। সেখান থেকে একটা পর্যায়ে চলে আসে। এরপর ঘরের সামনে রাহিকে দেখতে পায়। রাহি ঘরের দিকে উকি মারছিল। রাহি জুনের জন্য একটা কেক নিয়ে আসে, কারণ জুনের আজ জন্মদিন ছিল। সে তার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছে। এরপর রাতে ডিনারের সময় বলে তার গণিত টিচার বলেছে জুনকে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করাতে চায়। জুন যদি সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাহলে আমেরিকায় বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাবে, আর যদি সেখানে ভালো কিছু করতে পারে, পুরো শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করে, তাহলে মহাকাশ গবেষণা মানে নাসাতে জব দেওয়া হবে। এই কথা শুনে কিয়াং অনেক কষ্ট পায়, কারণ তার ভাই বাড়ি ছেড়ে গেলে তাকে স্বর্গে ফিরে যেতে হবে। এরপর জুন তাকে এগিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাহি বলে, তোমার জন্য একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছিলাম, কিন্তু তুমি এর উত্তর দাওনি, তাহলে কি তুমি সেই রেকর্ড ফাইলটি পাওনি? জুন বলে সে রাহির জন্য চিঠি লিখেছিল, কিন্তু রাহির নতুন বাড়ির অ্যাড্রেস জানা ছিল না, এর জন্য চিঠিটি পাঠাতে পারেনি। এরপর রাহি তার নতুন বাড়ির অ্যাড্রেসটি লিখে দেয় এবং জুন তার চিঠিটি রাহিকে দিয়ে দেয়। তারা দুইজন হাতে হাত রেখে হাঁটতে থাকে। এরপর অনেকগুলো জোনাকি তাদের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। এর পরের দিন জুনের সেই ম্যাথ টিচার বলে সে জুনের হয়ে কোরিয়ার সবচেয়ে বড় গণিত প্রতিযোগিতায় তার রেজিস্ট্রেশন করেছে। জুন বলে এই বিষয়ে কাল রাহি তাকে বলেছিল। এরপর রাতে জুন বাড়ি ফিরলে কিয়াং বলে এখন জুন অনেক বড় হয়ে গিয়েছে, বয়সে জুন এখন কিয়াং এর চেয়েও অনেক বড়। কিয়াং আরো বলে এখন আর জুনকে কিয়াং এর কোনো প্রয়োজন নেই, জুনের ভালোর জন্যই এখন তার চলে যাওয়া উচিত। সে হাসি মুখে তার ছোট ভাইকে বিদায় জানাতে চায়। তার এই সব কথা শুনে জুন কথা বলার কোনো ভাষাই পাচ্ছিল না। সে চুপ করে তার কথাগুলো শুনতে থাকে। এর পরের দিন গ্রামে সবাই তাদের রেল স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল। জুন চেয়েছিল সেই ট্রেনে করেই সে সিউল শহরে যাবে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু দেখা যায় জুনের বাবা সেই স্টেশন দিয়েই চলে যায়, কিন্তু সেই স্টেশনে থামায় না, কারণ রেল কর্তৃপক্ষ থেকে তাকে সেই স্টেশনে থামানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। এতে করে জুন প্রচন্ড হতাশ হয়ে পড়ে। এরপর জুনের বাবা নিউজ পেপারে তার আর্টিকেল দেখতে পায়। সেখানে লেখা ছিল জুনের কারণে তার মা ও বোনকে হারিয়েছে। এই দেখে জুনের বাবা রেগে গিয়ে নিউজ পেপারের অফিসে ফোন করে বলে জুনের মা ও বোন তার কারণে মারা যায়নি, তারা মারা গিয়েছিল তাদের গ্রামে কোনো রেল স্টেশন ছিল না। জুনের মা মারা গিয়েছিল সময় মতো হাসপাতালে যেতে পারেনি। জুনের বোন ব্রিজ থেকে পড়ে গিয়েছিল ট্রেন আসার জন্য, কারণ তাদের গ্রামে কোনো স্টেশন নেই। এই বিষয়ে জুনের কোনো দোষ নেই। সেই নিউজ রিপোর্টার বলে এই সব কিছুর জন্য জুন নিজেকে দোষী ভাবে। জুন ছোটবেলা থেকে রেল স্টেশন তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। এইদিকে জুন একা বসে কান্না করছিল। কিয়াং তাকে অনেকভাবে থামানোর চেষ্টা করে। আমি স্টেশন কেন বানিয়েছি জানো? আমার কারণে তোমাকে আর মাকে হারিয়েছি। আমি না হলে হয়তো মা সুস্থ থাকতো। আমি যদি সেই দিন সেই ট্রফিটি না জিততাম তাহলে হয়তো তুমি এখনো বেঁচে থাকতে। আর আমি এখন চাই আমার বাবা জানি আমাকে ক্ষমা করে দেয়।
দেয়। এরপর বারবার বলতে থাকে সবকিছুর জন্য আমি দায়ী। কিয়াং বলে তুমি সব সময় নিজেকে দোষী ভাবো কেন? এই সব কিছুর জন্যই তুমি দায়ী না। এই সব নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জুন তার হাতে থাকা পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে জুনের বাবা তার ছেলের জন্য প্রচন্ড মন খারাপ করছিল। সে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তাদের স্টেশনে থামাতে পারেনি। এরপর জুনের টিচার জুনের বাবার কাছে চলে আসে। এরপর বলে কাল জুনের গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। টিচার আরো বলে আমার বিশ্বাস জুন প্রথম স্থান অধিকার করবে। তাকে আজ রাতের মধ্যেই রওনা হতে হবে। এরপর জুনের বাবা রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের গ্রামে ট্রেন থামায়। এরপর দৌড়ে তাদের বাড়িতে চলে আসে। জুনের কাছে এসে বলে তুমি এখনই চলো, আজ আমাদের স্টেশনে ট্রেন থেমেছে, তোমাকে এখনই সিউল শহরের উদ্দেশ্যে বের হতে হবে। জুন তার বাবার কথা মতো রেডি হয়ে বাহিরে চলে আসে। এরপর জুন দেখতে পায় তার বোন ফেলে দেওয়া অ্যাডমিট কার্ডটি খুঁজে বের করে এনেছে। এরপর তারা ট্রেনে করে চলে আসে। সেখানে তার টিচার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। জুনের বাবা বলে সে চায় তার ছেলেকে নিয়ে যেতে। দেখা যায় জুনের বাবা সিউল শহরে কিছুই চিনত না। পরীক্ষার হলে আসতে জুনের অনেক লেট হয়ে যায়। সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে বারণ করে। এতে করে জুনের বাবা সিকিউরিটি গার্ডকে ধরে রাখে আর জুন পরীক্ষার হলে চলে যায়। এরপর তাদের অনেক দিন কেটে যায়। এদিকে জুনের রেজাল্টও চলে এসেছে। রেজাল্ট দেখে ঘরের মধ্যে বসেই জুন কান্না করতে থাকে। তার বাবা মনে করে সে ফেল করেছে। এই জন্য তার ছেলেকে অনেক মোটিভেশনাল কথা বলে। জুন বলে সে আনন্দে কেঁদে ফেলেছে। জুন পুরো কোরিয়া শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই কথা শুনে জুনের বাবা অনেক খুশি হয়ে যায়। সে পুরো গ্রামে দৌড়ে বেড়ায়। এরপর রাতেবেলা জুনের বাবা জুনের কাছে ক্ষমা চায়। আর জুনের বাবা বলে সে দুইটি জিনিসের জন্য প্রতিটি মুহূর্তে আফসোস করতে থাকে। একটা হচ্ছে জুনের জন্মের সময় সে তার স্ত্রীর কাছে থাকতে পারেনি। আর দ্বিতীয়টা হচ্ছে ওই দিন জুনের সাথে সে স্কুলে যেতে পারেনি, যেদিন জুন গণিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। এরপর সে কান্না করতে থাকে আর বলে সে যদি তার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারত তাহলে তার স্ত্রী আর মেয়েকে অকালে মরে যেতে হতো না। জুন বলে আমার মতো তোমার ভিতরেও ঘৃণা জন্ম দিও না, কারণ এটা অনেক বড় একটা সমস্যা যা তোমাকে ভিতর থেকে ধ্বংস করে দিবে। আর তোমাকে একটা বিষয়ের জন্য খুবই ধন্যবাদ, তুমি আমার জন্য সুইসাইড করনি। তখন তার বাবা অবাক হয়ে যায়। তার বাবা বলে তুমি এই কথা কিভাবে জানলে? জুন বলে এই কথা আমাকে কিয়াং বলেছে। এই কথা শুনে জুনের বাবা পুরো শক হয়ে যায়। তখন তার বাবা বিশ্বাস করে আসলেই জুন কিয়াংকে দেখতে পায়। কিয়াং মৃত্যুর পরও সবসময় তার ভাইয়ের সাথে রয়েছে। তাদের এই ভাই বোনের এই ভালোবাসা দেখে জুনের বাবা আর চোখে পানি ধরে রাখতে পারে না। কিয়াং পাশে থেকে তার বাবাকে সান্ত্বনা দেয়। কিন্তু জুন ছাড়া কিয়াংকে আর কেউ দেখতে পায় না, আর কেউ স্পর্শ করতেও পারে না। এর পরের দিন রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে সেই স্টেশনে অনুমতি দিয়ে দেয়। জুন তখন সেই স্টেশন দিয়ে ট্রেনে উঠে পড়ে আর সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা জুনের সাথে কিয়াংকেও দেখতে পাই। কিয়াং বলে তোমাকে ধন্যবাদ। জুন বলে কিসের জন্য? কিয়াং বলে তুমি অনেক পরিশ্রম করেছো এই সব কিছুর জন্য। জুন বলে তুমি না থাকলে এই সব কিছুই সম্ভব হতো না। আমি আমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে যাব, আর তুমি দূর থেকে দেখবে, তাই না? কিয়াং বলে আমি সবসময় তোমার পাশেই আছি। আমার ছোট ভাইটা অনেক বড় হয়ে গেছে আর আমার ছোট ভাইটাকে আমি অনেক ভালোবাসি, আর আমি চাই তুমি তোমার নিজের খেয়াল রাখো। আর শেষ কথা হলো এখন আমাকে যেতে হবে, আজ আমার ছোট ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে। এই বলে সেখান থেকে কিয়াং অদৃশ্য হয়ে যায়। এরপর জুন এয়ারপোর্টে চলে আসে। অনেকবার কল করেও রাহিকে ফোনে পাচ্ছিল না, কিন্তু রাহি ফোন রিসিভ করে না বিদায় জুনের খুব মন খারাপ হয়। এর কিছুক্ষণ পর রাহি এসে তার সাথে মারামারি শুরু করে দেয়। তখন রাহি বলে তুমি আমাকে ফোন না করে চলে যাচ্ছ কেন? জুন বলে আমি তোমাকে ফোন করেছিলাম। রাহি বলে মিথ্যা কথা। এরপর আবারও মারতে শুরু করে। এরপর বলে তুমি নিজের খেয়াল রাখবে আর অন্য কোনো মেয়েদের দিকে ভুলেও তাকাবে না, সব সময় সুস্থ থাকার চেষ্টা করবে আর ভালোভাবে খাওয়া দাওয়া করবে। এই কথাগুলোর মধ্যেই জুন তাকে কিস করে দেয়। আর আমাদের এই গল্পটি এখানেই ইতি হয়ে যায়।